জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম মৃধা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জনের বহিষ্কারাদেশ বাতিল ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হলো ভিসির পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা, ইউজিসির প্রতিনিধি দল ও শিক্ষকদের আলোচনা হলেও সমাধান আসেনি। এদিকে ভিসির পদত্যাগের দাবিতে অনশন বিক্ষোভ অব্যাহত রেখেছে কুয়েট শিক্ষার্থীরা। অনশনের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন ৯ জন। বুধবার বিকেলে দাবি আদায়ে কফিন মিছিল করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। ইউজিসির প্রতিনিধি দলও শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে ১২২তম সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বুধবার থেকেই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। তবে এই ভিসির নেতৃত্বাধীন সকল সভা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। আজকে ৫ জন শিক্ষার্থীকে আমরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছি। ২ মাস হয়ে যাওয়ার পর আমাদের একটা ন্যায় বিচার দেয় নাই। আমরা তার সাথে আর কোনোভাবে নেগোসিয়েশনে বসতে রাজি না। সকল সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতির বিবৃতিটাকে নিন্দা প্রকাশ করছি। ভিসি এতদিন যে দমন পীড়ন করেছেন, আমাদের ভাইদের মৃত্যুসজ্জায় রেখে এখন নেগোসিয়েশনের যদি চেষ্টা করেন, তাহলে আমরা সাফ জানিয়ে দিতে চাই নেগোসিয়েশনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতে মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। বুধবার রাতে এই বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের উপর অমানবিক আচরণ করেও উপাচার্য পদত্যাগ করতে রাজি হননি। স্বৈরাচারী আচরণ না করে পতিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এই শিক্ষার্থীরাই এদিন বিকেলে আরও একবার মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। কুয়েট ভিসি এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো তার সিংহাসনে বসে আছে। এই কুয়েট ভিসির আচরণ শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের ফাঁসির শাসনামলের আচরণের সাথে মিলে যাচ্ছে। ছাত্র জনতার কাতারে দ্রুত নেমে আসুন, ছাত্রদের কথা শুনুন, ভিসিকে দ্রুত পদত্যাগ বাধ্য করুন। কুয়েটের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, তারা যদি কোনো ধরনের মৃত্যুর মুখে ঢলে পড়ে, আপনাদেরকে এর দায়ভার গ্রহণ করতে হবে। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের স্থায়ী সমাধানে ধানমন্ডি থানায় বৈঠক করেছেন 3 কলেজের অধ্যক্ষ। এ সময় সিদ্ধান্ত হয় উশৃঙ্খল শিক্ষার্থীদের তালিকা করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হবে। বুধবার বিকেলে ধানমন্ডির মডেল থানায় 3 কলেজের অধ্যক্ষের প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়। পরে থানার কনফারেন্স রুমে গণমাধ্যমকে 3 কলেজ থেকে জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় 3 কলেজের উশৃঙ্খল শিক্ষার্থীদের একটি তালিকা হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সময় রমনা জোনের ডিসি জানান, শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কলেজগুলোকে সব ধরনের সহায়তা করবে আইন শৃঙ্খলা বাহিনী এবং 1 সপ্তাহের মধ্যে এই 3 কলেজ সহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং মুন্সি আব্দুর রৌফ কলেজের সাথে একটি সমঝোতা চুক্তি সই করা হবে। প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে সংঘর্ষ এড়ানো যায়, আর ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র যেন বাইরে না থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা পদক্ষেপ নেব সেই ব্যাপারে। আর অপরাধী যেই হোক না কেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা 3 শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। আরও প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যৌথ বিবৃতি তৈরি করে আমরা পুলিশ প্রশাসনকে হ্যান্ডওভার করব। যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে। এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না। এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা
প্রসিকিউট করব। এই বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি। বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যা মামলার মূল আসামি মেহরাজ ও মাহাথিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে গাইবান্ধা থেকে পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় জেলার ভবানীপুর গ্রামে এরশাদ হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যতম আসামি মাহাথিরকেও রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকেও 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে পারভেজ হত্যা মামলার গ্রেপ্তার 3 আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আল আমিন 7 দিনের রিমান্ডে আছেন। কাতারকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কাতারের সাথে আরও গভীর অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে কাতারের বিনিয়োগকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পরে কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ডক্টর সৌদ বিন আব্দুল রহমানের আল থানির আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এবং মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে সুগঠিত বিনিয়োগের সুযোগ এবং অবকাঠামোগত সহায়তার মাধ্যমে কাতারের শিল্প উদ্যোগকে সহজ করতে বাংলাদেশের প্রস্তুতির উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। 725 বাংলাদেশি সেনা নিয়োগের কাতারের সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনুস। পরে রুসাইল সিটিতে কাতারের বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সাথে পৃথক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশের পরিবহন, ব্যাংকিং এবং পর্যটন খাতে সম্ভাবনা তুলে ধরেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। বাংলাদেশ তাদেরকে, কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো, কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। রোহিঙ্গা সংকট শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়, এর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। রোহিঙ্গা প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলেও মনে করেন তিনি। অবিলম্বে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে জোরপূর্বক বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা প্রসঙ্গ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অধ্যাপক ইউনুস। এ সময় তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। সেই সম্মেলনে কাতারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। WFP সাময়িকভাবে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধান নিশ্চিতে 8 দফা সুপরিবেশ পেশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রায় 13 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যেখানে প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। বাংলাদেশের মাদ্রাসার জন্য প্রযুক্তি শিক্ষা সহায়তা করবে কাতার। প্রধান উপদেষ্টার আহ্বানে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদির সাথে বৈঠকে অধ্যাপক ইউনুস এই সহায়তা চান। কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ, তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে এবং প্রফেসর ইউনুস এখানে তাদেরকে বলেছেন 3টা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন। এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোয় যেন টেক এডুকেশনে সাপোর্ট করে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বার্তায় কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ ঘটনার ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ। জুলুম করে নয়, ৩১ দফা বাস্তবায়ন করেই হবে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার শীর্ষ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রংপুর, সৈয়দপুর ও নীলফামারীর নেতাকর্মীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জীবনমান উন্নয়ন। দেশ গঠনের জন্য ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। সে সাথে সকল মিথ্যাচার প্রতিহত করার নির্দেশ দেন তিনি। উত্তরবঙ্গের নেতাকর্মীদের আশ্বাস করে বলেন, বিএনপির দেশ পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হবে। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। জামায়াত ইসলামীর ব্যানারে নির্বাচনের জন্য হিন্দু, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলার পক্ষে নয় জামায়াত। ভিন্ন ধর্মাবলম্বীদের সকল দাবি যাচাই বাছাই করে তা পূরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। ভিন্ন ধর্মের নেতারা বলেন, ৫৩ বছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যত নির্বাচন হয়েছে তার একটিরও বিচার হয়নি। এ সময় সরকার ও সংসদে সকল ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংরক্ষিত আসনের দাবি জানান তিনি। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সরওয়ার তুষার। বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ কথা বলেন তিনি। এনসিপির নেতারা আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বাংলাদেশে নির্বাচন হতে পারে না। একটি দল নির্বাচনে কারচুপি করার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন বক্তারা। এছাড়াও অন্তর্বর্তী সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা। এখনই কারচুপি করার ধান্দা করতেছেন। আওয়ামী লীগকে সরাতে 15 বছর লাগছে, আপনাদেরকে 15 মাস লাগবে না, এই কথা বলে দিচ্ছি। আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা, আমরা হচ্ছে তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চাঁদাবাজি করতেছেন। লজ্জা থাকা উচিত আপনাদের। গণহত্যাকারী আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন দেখতে চায় না এনসিপি, এ মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
বুধবার বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা শুধুই নির্বাচনের কথা বলে তাদের চোখ ক্ষমতার দিকে। জুলাই গণহত্যার সামগ্রিক বিচার না হওয়ার আগে অন্য কিছু চিন্তা করলে গণ অভ্যুত্থানে অংশ নেয়া জনতা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন সার্জিস। যারা এত বড় একটি গণহত্যা ঘটিয়েছে তাদের এই বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড করার কোন ধরনের অধিকার থাকতে পারে না। তারা এই বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার বিন্দু মাত্র প্রশ্ন আসে না। যারা এই স্পর্ধা দেখাবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দাঁড়াবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। আওয়ামী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ৬ কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। শুনানির পর গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর ইউনূস। টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট, এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন, মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এই মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গেল 9 এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়। এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। হাইকোর্ট তার আদেশে আসামি গ্রেপ্তারের ডিএমপি এ ধরনের বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করে। এই বিজ্ঞপ্তি স্থগিত করার কারণে আসামি ধরতে পূর্বানুমতি লাগবে না। প্রচলিত আমাদের যে বিচারিক যে প্রক্রিয়া, আমাদের পেনাল কোড, আমাদের সিআরপিসি, আমাদের সংবিধান এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলে পুলিশ কিভাবে কাজ করবেন সেটা উল্লেখ করা আছে। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এমনকি এরকম একটি আদেশ প্রতিপালন করতে গেলে অনেক ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অতীতে যেভাবে আমরা অভিযোগ দেখেছিলাম যে নানা কারণে আসামিকে গ্রেপ্তার করার জন্য হয়রানির মাধ্যমে অর্থ আদায় পরিবারকে জিম্মি করা, এমন একটি সুযোগ এবং আশঙ্কাও তৈরি হবে। ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে
চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে 2 সদস্যের তদন্ত দল মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এছাড়া আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ চার্জ গঠন করেন। এর আগে হিটু শেখ সহ 4 আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুনানির জন্য হাজির করা হয়। শুনানি শেষে তাদেরকে আবারও জেল হাজতে পাঠানো হয়। গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন। একটি অপহরণের ঘটনা ঘটলেও আগের তুলনায় পাহাড়ে অনেকটা শান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় আরাকান আর্মির কারণে মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ জানান তিনি। মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনি নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরোটা শান্ত। সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেলে সাভারে রানা প্লাজার সামনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় শহীদদের স্মরণে বেদিতে মোমবাতি প্রজ্বলন করেন নিহতদের স্বজন, আহত শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রানা প্লাজা ধস ও শ্রমিক নিহতের স্মরণে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ। সেখানে 24 এপ্রিলকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, ILO কনভেনশনে 121 অনুসারে ক্ষতিপূরণ দেয়া সহ নানা দাবি জানান বক্তারা। গেল 2013 সালের 24 এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ধসে 1138 জনের প্রাণহানি ঘটে, আহত হন প্রায় 2000 শ্রমিক। চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় ব্যাটারি রিকশা চালকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে ব্যাটারি রিকশা জব্দ করা নিয়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় বেশ কিছু সময় ধরে দফায় দফায় চলে সংঘর্ষের ঘটনা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ জানায়, মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে বেশ কিছুদিন ধরেই অভিযান শুরু হয়েছে। অভিযানের এক পর্যায়ে ব্যাটারি চালিত রিকশা চালকরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। ঈদুল আজহায় দেশের কোরবানির প্রাণীর চাহিদা বাড়ে, তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ বেশি থাকায় গবাদি পশু আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের। কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। খামারিরা যেন ন্যায্য দামে পান সে বিষয়েও নজরদারি করবে সরকার। বিগত সরকার এতদিন যে উন্নয়নের কথা বলেছে সেখানে সাধারণ মানুষের অন্তর্ভুক্তি নেই বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। বুধবার পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশন PKSF আয়োজিত ছোট্ট উদ্যোগের বড় ভবিষ্যৎ নিয়ে এক আলোচনায় এ কথা বলেন তিনি। ডক্টর সেলিম জাহান বলেন, এতদিন দেশে যে উন্নয়ন হয়েছে, GDP ও মাথাপিছু আয় বেড়েছে, তাতে প্রান্তিক ও দরিদ্র মানুষের অংশগ্রহণ নেই।
দরিদ্র মানুষের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হলেও তাদের কথা কখনো শোনা হয়নি। এ সময় ক্ষুদ্র ঋণের থেকে ছোট উদ্যোক্তার তৈরির বিষয়ে PKSF এর চেয়ারম্যান বলেন, ছোট ঋণ দিয়ে কোনো প্রতিষ্ঠান সাময়িক প্রয়োজন মেটানো হলেও দরিদ্র জনগোষ্ঠীর কোনো উপকার হয় না। একটি উদ্যোগকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দরিদ্র মানুষ আয়ের সুযোগ বাড়ে, তাতে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর অর্থনীতিতে অন্তর্ভুক্তি বাস্তবায়ন হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার, রাষ্ট্র বলেন যে আমরা একটা অংশগ্রহণমূলক উন্নয়ন করব। কিছু অংশগ্রহণ থাকে লোক দেখানো অংশগ্রহণ, কিছু অংশগ্রহণ থাকে কার্যকর অংশগ্রহণ। সাংবাদিক সম্মেলনে বলা হয় যে আমাদের পরিকল্পনা প্রক্রিয়ায় আমাদের দারিদ্র্য দূরীকরণের কর্মসূচিতে অংশগ্রহণমূলক হয়েছে, কারণ আমরা বিভিন্ন মানুষকে, প্রান্তিক এবং দরিদ্র মানুষকে নিয়ে এসেছি। প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে লোক দেখানো অংশগ্রহণ। We will have to give more importance to micro enterprise development, যেটা আমাদের ইদানিং আমরা অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও ভবিষ্যতে যাব। সো দি এমফ্যাসিস উইল বি, যেটা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেব বলেন অনেক সময়, আমরা ইদানিং ওনার বিদেশে অনেক বক্তৃতা শুনেছি, আবার শুনেছি, আগেও শুনেছি, যে কেউ হোক, যে যখন আমরা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি বেরিয়ে যাব, ডোন্ট গো ফর এ জব, দ্যাটস হোয়াট হি সেজ। ওই মানসিকতাটা যদি ওই সময় সৃষ্টি না হয়, তাহলে আমি জব সিকারই হব। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে সংবর্ধনা জানিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। বাংলাদেশের 54তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ প্রায় 30 মিশনের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তারাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের ইতিবাচক দিকগুলো বিদেশিদের সামনে তুলে ধরতে এই আয়োজনে প্রধান উদ্দেশ্য বলে জানান কনসাল জেনারেল। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হলেন লন্ডনে বাংলাদেশি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের হিলটন হোটেলে এই পুরস্কার দেওয়া হয়। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নির হাতে পুরস্কার তুলে দেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল। লন্ডনে কূটনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসাবে ডিপ্লোম্যাট ম্যাগাজিনে এই পুরস্কার দিয়ে থাকে। এটি ছিল ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের 15তম আসর, যেখানে বিশ্বের 100টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং কূটনৈতিকরা অংশ নেন। ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে এমন এক সম্মাননা যা যুক্তরাজ্যে নিযুক্ত কূটনীতিকদের স্বতঃস্ফূর্ত করে, মনোনয়ন ও ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। ভারতে জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান চলছে। এরই মধ্যে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে 3 অস্ত্রধারীর স্কেচও প্রকাশ করা হয়েছে। এদিকে মঙ্গলবারের ওই হামলায় 26 পর্যটককে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্করি তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গাজার উত্তরাঞ্চলীয় জাফা শহরের একটি স্কুলে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 10 জন। এছাড়াও গাজার এলডোরা শিশু হাসপাতালে হামলা চালিয়ে হত্যা করা হয় বেশ কয়েকজনকে। গেল একদিনে গাজায় প্রাণ গেছে অন্তত 33 জন ফিলিস্তিনির। সহায়তা সংস্থাগুলো জানিয়েছে উপত্যকার উত্তরাঞ্চলের শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত 95% স্কুল ধ্বংস করে ফেলেছে ইসরায়েলিরা। এছাড়া ইসরায়েলি বাহিনীর বাধায় গাজায় প্রয়োজনীয় টিকা থেকে
বঞ্চিত হচ্ছে 6 লাখেরও বেশি শিশু। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলছে। হামাসের প্রতিনিধিরা আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছে। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর হামলার জোরদার করে ইসরায়েলিরা। তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় নারী ও শিশু। গেল 18 মাসের যুদ্ধে প্রাণ গেছে 51,000-এর বেশি ফিলিস্তিনির। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার ভ্যাটিকান সিটির বাসভবন কাসা সান্তা মার্তা থেকে ফ্রান্সিসের মরদেহ নেওয়া হয় গির্জায়। কফিনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা সুইচ নিরাপত্তারক্ষীসহ সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। গির্জায় নিয়ে যাওয়ার সময় তার কফিন ঘিরে রাখেন কার্ডিনালরা। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে শুক্রবার স্থানীয় সময়ে সন্ধ্যা 7টা পর্যন্ত ভক্ত অনুরাগীরা ও সর্বস্তরের সাধারণ মানুষ পপকে শ্রদ্ধা জানাতে পারবেন। সোমবার সকালে পৃথিবীকে চিরবিদায় জানান পপ ফ্রান্সিস। শনিবার শেষকৃত্যের মধ্য দিয়ে সমাহিত করা হবে তাকে। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ইউক্রেনের মারহানেত শহরে শ্রমিকদের বহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খার্কিভ এবং ওডেসা শহরে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক অবকাঠামো ও জরুরি পরিষেবা। বুধবার সকালে ইউক্রেনের দক্ষিণ মধ্যাঞ্চলীয় শহর মারহানেতে ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত 30 জন। এদিকে কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দেশটির জরুরি পরিষেবায় আগুন ধরে যায়। কিয়েভ জানিয়েছে পূর্ব ও দক্ষিণ ও মধ্য ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাদেরকে লক্ষ্যবস্তুতেও পরিণত হয়েছে ওডেসা বন্দর। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা। এবার খেলার প্রসঙ্গ। জিম্বাবুয়ের কাছে হারের জন্য সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটের দোহাই না দিয়ে নিজেদের ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। বুধবার ম্যাচ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান শান্ত। নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আশা করেন তিনি। আমার আউটটা পুরা খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। সিলেটের 4 দিনেই জিম্বাবুয়ের কাছে হারের পর চাপে বাংলাদেশ। প্রথম টেস্টে হারের দিনই চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ঘোষণা। দীর্ঘদিন পর জাতীয় দলের ডাক পেয়েছেন বিজয়। ধারণা করা হচ্ছে এই কল ঘরোয়া ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পুরস্কার। অন্যদিকে পিএসএল খেলার জন্য আগে থেকেই ছাড়পত্র পাওয়ায় দ্বিতীয় টেস্টেও থাকছেন না পেসার নাহিদ রানা। তার জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ঘরের মাঠে 1-0-তে পিছিয়ে যাবার পর চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই শান্তদের। তাই সিরিজের শেষ টেস্টে বিজয় তানভীরের দুইজনেরই একাদশে থাকার সম্ভাবনা প্রবল। আম্পায়ার্স কমিটির সভায় হেনস্থার শিকার হয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদের কাছে চিঠি দিয়েছেন ম্যাচ রেফারির দায়িত্বে থাকা দেবব্রত পাল। দেবব্রতের অভিযোগ সভা চলাকালে আরেক ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের বাজে আচরণের শিকার হন এই ক্রিকেট সংগঠক। সবাই কোড অফ কন্ডাক্ট এবং অপরাধ বিবেচনায়
একই রকম প্রটোকলটা আমরা মেনটেন করি। প্রটোকল মেনটেন করার কথা বলি, তখন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। আজকে সকালে আমি চিঠি বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমি চিঠি দিয়েছি, সব কিছু আমি উল্লেখ করে। ঢাকা প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির কনভেনারের দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ার এনামুল হক মনি উক্ত কমিটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন দায়িত্ব পেলেন দেশের অভিজ্ঞ এই ক্রিকেট বিশ্লেষক। এছাড়া মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি কমানোর প্রক্রিয়াটি ভুল ছিল বলে মন্তব্য করেছেন আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু। নতুন আমরা সিসিডিএম অ্যাপয়েন্ট করেছে হচ্ছে আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইকে অ্যাজ টেকনিক্যাল কমিটির কনভেনার। আর আমাদের যা আপনারা দেখছেন মানে এখানে যারা এগুলি সব এখন রেফার করে দেওয়া হচ্ছে টেকনিক্যাল কমিটিকে। টেকনিক্যাল কমিটি তারপরে আপনার এটাকে পর্যালোচনা করে এই যে নানান ঘটনা কয়েকদিন ধরে ঘটছে এগুলি সব পর্যালোচনা করে একটা ডিসিশন দেবে। এটা অ্যাকচুয়ালি দ্য রাইট প্রসিডিউর ফলো করা হয়নি। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশনের কাপের ফাইনালের বাকি অংশ অনুষ্ঠিত হবে 29 এপ্রিল বিকেল 3:30টায়। বুধবার বাফুফের লীগ কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্তের কথা জানান পেশাদার লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হাসান। বাইলজ অনুযায়ী ডিসিশন এখন সিম্পল ম্যাটার যে ওই 15 মিনিট খেলা সেম ভেন্যুতে হবে এবং আমরা ডিসিশন নিয়েছি আগামী মঙ্গলবার 29 তারিখ 3:30 মিনিটে ময়মনসিংহ স্টেডিয়ামে 3:30 খেলা অনুষ্ঠিত হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।